ঠিক আছে, এখন ফিরে যাও। তোমার অনেক বুদ্ধি আছে, নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। আর রাস্তার ওপর ঘুরবে না, কাদা নেই কিন্তু অনেক গাড়ি চলে, খুব বিপজ্জনক। তুমি সত্যিই খুব চালাক। আমার নাম মায়া, আশেপাশের সব বাগান আমার। তোমার আর তোমার বাচ্চাদের থাকার জায়গা না থাকলে বাগানে থাকতে পারো, কেউ তাড়াবে না। মায়া, আমি তোমাকে 1000 গুণ শোধ করব। মায়া, তোমাদের সমবায় সম্প্রতি সরবরাহ করা ফল বাজারে আসার পর অতিরিক্ত কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। ইতিমধ্যে অনেক মানুষ বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে। এখন আপনার কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিকে আমাদের সাথে তদন্তের জন্য যেতে হবে। এটা কিভাবে সম্ভব? রিনা, এই ব্যাচের ফলের তুমি দায়িত্বে ছিলে। এটা আসলে কি হয়েছে? ক্ষমা করো মায়া, এটা আমার দোষ। আমি ঠিকমতো করিনি। মান নিয়ন্ত্রণ, আমি তোমার কাছে ক্ষমা চাই। রিনা, মায়া তোমাকে বোনের মতো ভালোবাসে, তুমি এত অসতর্ক হতে পারো কিভাবে? থাক, সে ইচ্ছে করে করেনি। রিনার এখনো বিয়ে হয়নি। যদি সে জেলে যায় তার জীবন শেষ হয়ে যাবে। স্যার, আমি আপনার সাথে যাচ্ছি। স্যার, আমাকে আরেকটু সময় দিন। পরিবারকে কিছু বলার আছে। বেশি দেরি করবেন না। রতন, ব্যাংকের লকারে $5 মিলিয়ন মূল্যের সোনার বার রেখেছি। এটা পূজার যৌতুক। আমি চলে গেলে তুমি এটি তার জন্য রেখো। তুমি নিশ্চিন্তে যাও, বাড়ির দায়িত্ব আমি সামলাবো। তুমি ফিরে এলে। রিনা, আমি চলে যাওয়ার পর সমবায়ের দায়িত্ব তোমার হাতে দিয়ে যাচ্ছি। মায়া, আমি অবশ্যই ভালোভাবে চালাবো, তোমাকে নিরাশ করব না। পূজা, পূজা, এখন থেকে বাবার কথা শুনবে। ভালো হয়ে থাকো। মা, তুমি যেও না। মা, মা, মাকে বাঁচাও। 10 বছর হয়ে গেছে। পূজা, রতন কেমন আছে জানি না। আর রিনা, তারাও কেমন আছে? ভালো আছে তো? ও, রিনা আমাকে নিতে এসেছে। রিনা তোমাকে পাঠিয়েছে আমাকে নিতে। কি রিনা, তুই কে? সরে যা, বাধা দিস না। ও রিনা, না। তবে কি রতন পাঠিয়েছে? আমি মায়া। তুমি আমাকে নিতে এসেছো, তাই না? কি মায়া, তোর মাথা খারাপ নাকি? বলেছি তো সরে যা। আমার কাজে বাধা দিলে পিটিয়ে ফেলবো। ওহো, ইনি তো আমাদের জিয়াংনিং জেলার সবচেয়ে ধনী মহিলা মায়া দেবী, তাই না? এমন বড় বড় বস কিভাবে জেল থেকে বের হলেন? আপনাকে নিতে কেউ আসেনি? শুনেছি আমাদের মায়া বস 10 বছর জেলে ছিলেন। এত বছরে একবারও কেউ দেখতে আসেনি। এমন কত জঘন্য কাজ করেছিলেন যে এই দশা হলো? মায়া বস জেলে আমাদের অনেক সাহায্য করেছেন, তোমরা এভাবে বলতে পারো না। বস, উঠুন। ধন্যবাদ। দেখো, ওকে সত্যিই ভেবেছে আমি ওর পক্ষে বলছি। মায়া বোস, আপনি তো হেঁটে বাড়ি যাবেন, তাই না? হা হা, আমাদের কেউ নিতে আসবে, তবে আপনার সঙ্গে আর পারবো না। হা হা হা। সত্যি, বাঘ বনে গেলে শিয়ালে তাড়া করে। ভাগ্যিস আমার রিনা আর পরিবার আছে। সর্পরাজ, মায়াদেবী জেল থেকে বের হয়েছে, কিন্তু আমাদের লোকেরা একটু দেরি করে পৌঁছেছে, কাউকে পাওয়া যায়নি। সর্পরাজ, দয়া করে রাগ করবেন না আসলেই, কারণ মায়া জেলে খুব ভালো আচরণ করেছিলেন আমাদের ধারণার আগেই। মুক্তি পাওয়াটা অপ্রত্যাশিত ছিল। মায়া সম্ভবত ইতিমধ্যে মায়া অবকাশ কেন্দ্রে ফিরে গেছেন। সেখানে সবসময় মায়া ফল ও সবজি সমবায়ের অফিস ছিল। আপনি নিজে মায়ার কাছে যেতে চান? এটা কি খারাপ হবে না? আপনার রূপে একদিকে চলাফেরা অসুবিধাজনক, অন্যদিকে লোকজনকে ভয় দেখাতে পারে। ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করব। আপনি আগে দেখে আসতে পারেন, তবে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি জনসমক্ষে না আসার চেষ্টা করুন, না হলে মায়ার সমস্যা হবে। আমার পক্ষ থেকেও একটি 100 কোটি টাকার প্রকল্প প্রস্তুত করছি। মায়া কাছে মায়া অবকাশ কেন্দ্রে যাব।
জানি না সেই মায়া মহিলা ঠিক কি করেছিলেন যে সর্পরাজ তাকে এত মনে রেখেছেন। আমাদের রোহান পরিবার দেশের অন্যতম বড় পরিবার হলেও সর্পরাজের অধীনে একটি মাত্র শক্তি থাকুক। এখন মায়া মুক্তি পেয়েছেন, মায়া ফল ও শক্তি সমবায় এই ছোট গ্রাম্য কোম্পানি ভবিষ্যতে একটি বড় গ্রুপে পরিণত হবে। আমার এই অবস্থা, রতন ও পূজা দেখলে খুব চিন্তিত হবে। এখনো বাড়ি ফিরতে পারছি না। ভালো যে রিনা আছেন। আমি রিসোর্টে কয়েকদিন বিশ্রাম নেব, তারপর পূজাকে দেখতে যাব। বেরাও বেরাও, এখানে তোমার আবর্জনা তোলার কিছু নেই, দূর হও। আপনি ভুল বুঝেছেন, আমি আবর্জনা তুলি না। আমি কাউকে খুঁজতে এসেছি। আমি রিনাকে খুঁজছি। রিনা, তুমি একটা আবর্জনা কুড়ানো ভিখারি। মায়া রিসোর্টে রিনা স্যারের কাছে এসেছো? আয়নায় নিজের মুখ দেখা উচিত। আমার সময় নষ্ট করার তোমার মতো ভিখারির সাথে বের হও। আমি সত্যিই আপনার রিনা স্যারের সাথে দেখা করতে এসেছি। দয়া করে একটু সুযোগ দিন, বলুন। মায়া এসেছে। ছি ছি, একটা পাগল। তাড়াতাড়ি বের হও, না হলে পা ভেঙে দেব। কার পা ভাঙবে তুমি? রিনা, রিনা স্যার। রিনা, রিনা। মায়া, এত বছর তুমি অবশেষে ফিরে এসেছো। মায়া, তুমি বেরিয়ে এসেছো, আমাকে আগে জানালে না কেন? আমি তোমার জেল থেকে বের হওয়ার অপেক্ষায় ছিলাম, নিজে তোমার জন্য সংবর্ধনা দিতে চেয়েছিলাম। আমাদের বোনের সম্পর্ক, এগুলোর দরকার কি? তুমি এইমাত্র বললে কার পা ভাঙবে। রিনা স্যার, আমি ভেবেছিলাম সে আবর্জনা কুড়ানো মানুষ। আমি সত্যি ভাবিনি সে আপনার বোন। আবর্জনা কুড়ানো? মায়া দিদি আবর্জনা কুড়ালেও সেও আমার ভালো বোন। আর আমি কি তোমাদের শেখাইনি? মানুষকে ছোট করে দেখা যায়। রিনা স্যার, আমি বুঝতে পেরেছি, ভুল করেছি, দুঃখিত দুঃখিত। ওকে বরখাস্ত করো আর কয়েকজন লোক দেখে ওর পা ভাঙো। হ্যাঁ, না না রিনা স্যার, দয়া করে এমন করবেন না। রিনা, ছেড়ে দাও, ওর সাথে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। এবার তোমার কাছে এসেছি পুরনো দিনের কথা বলা ছাড়া। আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তোমার কাছে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ। মায়া দিদি, তুমি এইমাত্র জেল থেকে বেরিয়েছো, এখনো দুর্ভাগ্য ঝাড়াওনি। ঠিক সময়। তুমিও দেখো সমবায়ের এই বছরের পরিচালনার অবস্থা। আমি সবসময় উন্নয়নের জন্য চেষ্টা করছি। ঠিক আছে। মায়া দিদি, এই অফিস দেখো আর বাইরের খামার, চিনতে পারছো? আমার মনে আছে তুমি আগে বাইরের দৃশ্য দেখতে পছন্দ করতে, তাই অফিসের কাঠামো অপরিবর্তিত রেখেছি। রিনা, আমি আর মায়া ফল ও সবজি সমবায়ের মালিক নই। এটা গুরুত্বপূর্ণ নয়। আমি এইবার ফিরে এসেছি মূলত তোমাকে জিজ্ঞাসা করতে চাই তোমার কাছে রাখা আমার জিনিস ফিরিয়ে নিতে। জিনিস? মায়া দিদি, তুমি তো আমার কাছে কিছু রাখোনি। রিনা, আমি বলছি, আমি তোমাকে যে কোম্পানির শেয়ার দিয়েছিলাম। রিনা, তুমি ভুলে গেছো? আমি জেলে যাওয়ার আগে সমবায় ৫৫% শেয়ার তোমার নামে করে দিয়েছিলাম, তোমার পরিচালনার সুবিধার জন্য। তুমি শেয়ার আমার কাছে হস্তান্তর? এটা কি সত্যি? রিনা, আমরা কি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করিনি? তুমি বলেছিলে আমার জন্য জমা রাখবে। আমি জেল থেকে বের হলে ফিরিয়ে দেবে, চুক্তি আছে প্রমাণ হিসেবে। হায় মায়া, তুমি সেটার কথা বলছো? তোমার শেয়ার তো অনেক আগেই শেষ। কিভাবে সম্ভব? সেটা তো ৫৫% মূল শেয়ার। এমনকি সমবায় লাভ কম হলেও আমার শেয়ার তো পাতলা হতে পারে না, তাই না? মায়া, তুমি জানো না, তুমি 10 বছর জেলে ছিলে। সমবায়টি সে বছর বিষাক্ত ফলের ঘটনার কারণে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। আমি বাধ্য হয়ে কোম্পানির বেশিরভাগ শেয়ার রোহান পরিবার গ্রুপকে বিক্রি করি। এর অধীনে কালো জল নিরাপত্তা সংস্থাকে দীপু ভাইয়ের টাকা দিয়ে কোম্পানিকে বাঁচিয়েছি। তোমার শেয়ারের কথা তো ছেড়েই দাও, আমার এখন প্রায় কোনো শেয়ার নেই। সেটা তো 10 কোটি টাকার শেয়ার ছিল। পুনর্গঠন করলেও কিভাবে সব হারিয়ে যেতে পারে? মায়া, এতে আমার দোষ নেই, আমিও যথাসাধ্য চেষ্টা করেছি। এই অফিসটা দেখো, আর বাইরের খামার আমি না থাকলে তুমি এখন এগুলো দেখতে পেতে না। এই পরিচিত পরিবেশ। মায়া, আমি তোমার নির্দেশ অনুযায়ী সমস্ত মনোযোগ সমবায়ের পরিচালনা বজায় রাখার দিকে দিয়েছি। তুমি কি এই সামান্য শেয়ারের জন্য আমাকে দোষ দেবে? আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু শেয়ার না থাকায় আমার কিছুই থাকবে না। আমার এখন থাকার জায়গাও নেই। আমি এ নিয়ে নিশ্চিন্ত থাকো, আমরা ভালো বোন। আমি কিভাবে তোমাকে অসহায় রাখতে পারি? আকাশ, রিসোর্টে এখন কোনো শূন্য পদ আছে? নেই, সব পূর্ণ। মায়া, তবে আমাদের সমবায়ের প্রতিষ্ঠাতা, এমনকি পূর্ণ থাকলেও একটি জায়গা বের করতে হবে। আকাশ, একটি ভালো চাকরির ব্যবস্থা করতে হবে আমার বোনের জন্য। তাহলে একটি খুব আরামের চাকরি আছে। অনেক পরিশ্রম করতে হবে না, মায়ার জন্য উপযুক্ত হবে। কি কাজ?
মায়া আগে তো জেনারেল ম্যানেজার ছিলেন, অত্যন্ত মর্যাদাপূর্ণ। তুমি কিভাবে বলতে পারো এই নোংরা কাজটা তার জন্য উপযুক্ত? রিনা, এই গোবর তোলার কাজটা হলো রিসোর্টের মূল পদ। রিসোর্টের জৈব খাবার সবই নির্ভর করে গোবর তোলার কাজের ওপর। আর এই কাজটা খুব আরামের এবং প্রকৃতির কাছাকাছি থাকা যায়। মায়া 10 বছর জেলে ছিলেন, যার সবচেয়ে বেশি অভাব সেটা হলো মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া, তাই না? এটা মায়ার জন্য কত উপযুক্ত। ঠিক বলেছেন। মাকার সাহেব যা বলেছেন তাও ঠিক। তুমি 10 বছর জেলে থেকেছ, তোমারও বেশি করে শুদ্ধ বাতাস নেওয়া উচিত এবং শরীর সুস্থ করা। অবশ্যই আরো ভালো কাজ পাওয়া গেলে আমি সবার আগে তোমাকে অন্য ব্যবস্থা করে দেব। আমি করব। সর্পরাজ কুমার, তোমরা একটু ধীরে চলো, আমরা পেপেরে উঠছি না। আমাদের আরো অনেক মায়াবিবির জন্য উপহার আমার কাছে আছে। সর্পরাজ, আপনি এবং কুমার পূর্বে তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন, এমনকি আসে ধুলো লাগলেই ঝর্ণার জলে ডুব দিতেন। এখন মায়াবিবির সাথে দেখা করতে তাড়াহুড়ো করে পাহাড়ের নোংরামি উপেক্ষা করছেন। সত্যি সর্পরাজ, আপনি প্রায় 100 বার জিজ্ঞেস করেছেন। আপনার উপহার যথেষ্ট ভারী না হওয়ার চিন্তা করার দরকার নেই। শত বছরের পাহাড়ি জিনসেং আছে এবং অনেক মূল্যবান ঔষধি আছে। মায়া বিবি বহু বছর জেলে ছিলেন, ঠিক এগুলো শরীর সুস্থ করতে কাজে লাগবে। এছাড়াও কিছু সোনারূপার অলংকার আছে, এগুলো মায়া বিবির পরিবারকে উপহার হিসেবে দেওয়া যাবে। এখন বেশ যথাযথ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু জোরে হাঁটবো, চেষ্টা করছি। মায়া, আমাদের মায়াফল ও সবজি সমবায়ের জৈব সবজি, কিন্তু এটি নদীপুর জেলার একটি পরিচিত পণ্য। প্রতিটি চাষের ধাপে কোনো ভুল হওয়া উচিত নয়। তুমি এই সারববাহক ভালো করে সার দিতে হবে। মায়া, আকাশ তোমাকে জিজ্ঞেস করছে, বোবা হয়ে গেছো? আবার আমাকে চোখ রাঙাচ্ছ? সত্যিই মনে করছো তুমি এখনো আগের সমবায়ের ব্যবস্থাপক? মনে রেখ, তুমি এখন শুধুই একজন সারবাহক। একজন সাজাপ্রাপ্ত। তোমাকে সার বহন করতে দেওয়াও অনেক দয়া। কি দেখছো, এখনো কাজ শুরু করনি? তোমরা কি করছো? মায়া, তুমি ঠিক আছো? রিনা, তোমাদের অনেক সাহস। মায়া আমার পরিবারের থেকেও বেশি আপন। তোমরা তাকে এভাবে জুলুম করতে সাহস পেয়েছো? রিনা, আমরা ইচ্ছা করে করিনি, আসলে মায়ের কাজের গতি ভালো না। তাই আমরা পাশে থেকে তাগিদ দিচ্ছিলাম। হ্যাঁ, আমরা সবাই মায়াকে সাহায্য করছি ভালোভাবে কাজ করতে। মায়া, তুমি খুব নরম স্বভাবের, তাই এরা তোমাকে জ্বালাতন করে। ভিনা, তোমাকে ধন্যবাদ। ও, প্রায় ভুলেই গিয়েছিলাম। মায়া, তুমি তো একজন সাজাপ্রাপ্ত। অন্যের দ্বারা নির্যাতিত হওয়া এটাও স্বাভাবিক, তাই না? রিনা, তুমি? রিনা, ডাকার যোগ্য তুই? একজন সারবাহক কোনো ভদ্রতা নেই হাঁটু গেড়ে? রিনা, বলো না কেন? মায়া, ও মায়া, তুই সত্যি একটা বোকা। তুই যে 10 বছর জেলে ছিলি, যার কিছুই নেই, সত্যিই ভেবেছিলি তুই আমার বোন হতে পারবি? আয়নায় নিজেকে দেখ না, দেখ তুই যোগ্য কিনা। তাই আমি ফেরত আসার পর থেকে তুই আমাকে সবসময় বোকা বানাচ্ছিলি। এখন এসে বুঝলাম, মনে হচ্ছে তোর মাথা নেই। রিনা, আমার মনে হয় আপনার অভিনয় ভালো। আপনি যদি চলচ্চিত্র জগতে যান, নিশ্চয়ই সেরা অভিনেত্রী পুরস্কার পাবেন। রিনা, আমি তখন তোর সাথে ভালো ব্যবহার করতাম। কি ভালো? তুই একজন জেল খাটা, তুই আমার কি সাহায্য করতে পারবি? নাকি তুই সেখানে সেলাই মেশিন চালিয়েছিস এবং কাপড় বুনেছিস? আমি ঠিকই সেটা কিনে নিয়েছি। সর্পরাজ, খারাপ খবর। এখনই খবর পেয়েছি মিসেস মায়া মায়াবিলায় আছেন। কেউ তাকে হয়রানি করছে। এটা হলো সমবায়ের বর্তমান ব্যবস্থাপক রিনা। তিনি তার লোকজন নিয়ে মিসেস মায়াকে অপমান করছেন। সামনেই বিলা আসছে। রিনা, বেশ হয়েছে। যদি আমি তখন তোমাকে আশ্রয় না দিতাম, তুমি তখনও নদীপুর জেলার গলিতে থাকতে, রাস্তায় দাঁড়িয়ে থাকতে। আমি তখন তোমাকে বাঁচিয়েছিলাম, সত্যি অন্ধ ছিলাম। জেলখাটা আসামি, কি বকছো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল তোমার সাথে বোন হওয়া এবং নিজের ব্যবসা, সব পরিশ্রম তোমার মতো কৃতজ্ঞের হাতে তুলে দেওয়া। চুপ করো। এখনো বকছো? মনে হচ্ছে তোমার সাথে খুবই ভদ্র ব্যবহার করেছি। ওকে ব্যারেলে ভরে দাও, ভালো করে জ্ঞান ফিরিয়ে দাও, ওকে বুঝিয়ে দাও কে বস। যাও কে বস।
রিনা, তুমি এত নিষ্ঠুর কেন? তোমার কাজের মূল্য দিতে হবে। ওর মাথা ধুয়ে দাও যাতে বুঝতে পারে তার অবস্থান। সাপ সাপ বেটা আমাকে ভয় পেয়ে দিল। কে গাধা স্টেট পেট্রোলিং দায়িত্বে? সাপ দেখেও মারে না। চাকরি ছেড়ে দিতে চাও? রিনা, আপনি রাগ করবেন না, একটু পরে আমি দেখছি। ওকে, বরখাস্ত করো। একেবারে অকেজো। রিনা, তুমি কেন আমার সাথে এমন করছো? সেই সময় কিন্তু আমি নিজের হাতে তোমাকে কাদা থেকে টেনে তুলেছিলাম তোমাকে ভালো জীবন দিতে। 10 বছর আগে বিষাক্ত ফলের ঘটনা ঘটেছিল। আমি ভেবেছিলাম তোমার জীবন নষ্ট হবে এবং তোমার হয়ে জেল খাটলাম। তুমি কি সব ভুলে গেছো? মায়া, এসব বড় বড় কথা বলো না। আর বলো যে তুমি আমাকে বাঁচিয়েছিলে। তুমি শুধু নিজেকে দেখাতে চাও, উঁচুতে থাকা শ্রেষ্ঠত্ববোধ। তুমি আর আমার কি তোমার সাহায্য দরকার? আমার সামর্থ্য দিয়ে যদি তুমি আমাকে দমন না করতে, আমি এখন থেকে বেশি উন্নত হতে পারতাম। মায়া, তুমি জানো না, 10 বছর আগের ঘটনা আমি ইচ্ছাকৃতভাবে করেছি, শুধু এই জন্য যে তোমার মতো এই ভণ্ড মহিলাকে ভালোভাবে অনুভব করাতে। স্বর্গ থেকে নরকের অনুভূতি। রিনা, তোমার শাস্তি হবে। শাস্তি? আমি এখন খুব আরামে আছি, বলা কিছু নেই। আর মায়া ফল ও সবজি সমবায়ের মালিক হিসাবে আমি ভবিষ্যতে আরও আরামে থাকব। আর তুমি মায়া, একজন সাজাপ্রাপ্ত আসামি, যদি গোবর ফেলা কাজ পাও, তোমাকে আল্লাহর রহমতে ধন্যবাদ দিতে হবে। এটা রিনা ম্যাডামের পুরনো সম্পর্কের কথা মনে করে তোমাকে এমন তাজ দিয়েছে। এটা তোমার জন্য কত বড় অনুগ্রহ, তুমি অকৃতজ্ঞ। রিনা ম্যাডাম, কিছু লোক আশঙ্কা করি নিজেকে এখনো কোনো বড় বস মনে করে। আমার মতে ওর মাথায় নোংরা পানি দিয়ে ধুয়ে দিতে হবে, একটু চেতনা ফিরিয়ে আনতে হবে। ঠিক বলেছেন। আকাশ, ওর মাথা ভালো করে ধুয়ে দাও। জি। রিনা, তোমার মৃত্যু ভালো হয় না। সর্পরাজ। ওহ, সাপ সাপ! তুমি হলে তুমি কি সেই পুরনো দিনের বড় কালো সাপ? সর্পরাজ, সর্পরাজ, ধীরে ধীরে। সর্পরাজ, ধীরে ধীরে। তুমি কে? এই সাপ কি তোমার পোষা? জানো না এটা রিসোর্ট? সাহস করে সাপ এনে লোক ভয় দেখাতে? সর্পরাজ, এখন আপনার প্রথম কাজ মায়া ম্যাডামকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া, আর এই দুষ্ট নারীদের জন্য হাত তুললে আপনার দাঁত নোংরা হবে। ম্যাডামকে এত অপমান করলো, তোমরা যা করেছো তার জন্য কঠিন মূল্য দিতে হবে। একজন সাপ পোষা বর্বর আমার সাথে এভাবে কথা বলার সাহস? তুমি জানো আমি কে? মায়া ম্যাডাম, আপনার শরীর ভালো আছে তো? আপনি চিন্তা করবেন না, সর্পরাজ এসেছেন এই পৃথিবীতে, আর কেউ আপনাকে আঘাত করতে পারবে না। আপনি আসলে কে? মায়া, তুমি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। সাহস করে সাপ দিয়ে মানুষকে আঘাত করালে এটা আইন ভঙ্গ। সিকিউরিটি ডাকো, এই দুটো সাপ মেলে ফেলো, তারপর ওদের দুজনকে ধরো, থানায় পাঠাও। প্রভু,
ওহে, খুন! সাপে খুন করেছে। না, মায়া এখনো এখানে আছেন। মায়ার শরীর ভালো নয়। যদি তিনি ভয় পান তাহলে কি হবে? তুমি কি আমাকে তোমার সাথে যেতে বলছো? মায়া, সর্পরাজ, আমরা আপনাকে শরীর চর্চায় নিয়ে যেতে চাই। নিশ্চিন্ত থাকুন, যারা আপনাকে অসম্মান করেছে ভবিষ্যতে তাদের সবাইকে দায়ী করা হবে। তাদের ভালোভাবে ছাড়া হবে না। ধন্যবাদ। তারাই রিনা, আপনি ঠিক আছেন? ওই দুটি সাপকে মেরে ফেলো। কে এই দুটি সাপ মেরে ফেলতে পারে? এই লোলক ও সেই মেয়েকে ধরো। যে পারবে তাকে 10 লক্ষ টাকা দেব। তোমরা সাহস করো। কে আর এক পা এগোবে, আমি তাহলে তার পুরো পরিবারকে নদীপুর থেকে উধাও করে দেব। বাজে কথা। তুমি নিজেকে কে মনে করো? একটি সাপ পালনকারী বর্বর, অথচ মুখে এত বড় কথা। জানোই তো, রিনাকে নদীপুর জেলার প্রথম মহিলা ধনী। এক পা ঠেকালেই পুরো নদীপুর জেলা কেঁপে ওঠে। তুমি এক বর্বর। সত্যি সাহসের পারদ দেখাচ্ছ। মায়ার পক্ষে দাঁড়ানোর সাহস। সবাই কি বধির হয়ে গেছো? রিনার কথা শুনতে পাওনি? মাত্র দুটি সাপ, এত লোক ভয় পাচ্ছে কেন? তবে হাতে নাও। পারো। দানব! দানব! যাই হোক, সামনে এগিয়ে যাও। সব অকর্মা। আপাতত তোমাদের ছেড়ে দিলাম। ভাবিনি তোমরা এত অকৃতজ্ঞ হবে। এখন আবার সর্পরাজকে আঘাত করতে চাইছো। মনে হচ্ছে আজ তোমাদের শিক্ষা না দিলে তুমি সত্যি জানবে না নিজে কত বড় ভুল করেছো। সর্পরাজ, এই কজন বিষাক্ত নারী, সর্পরাজের হাত নোংরা করবেন না। আমি শেখাচ্ছি। তুমি কি করতে চাও? তুমি আমার উপর হাত তোলার সাহস করো? তুমি কি জানো আমার উপরে কে আছে? আর এক পা এগোলে সাবধান, আমি লোক পাঠিয়ে তোমার বাড়ি মাটিতে মিশিয়ে দেব। তোমার উপরে যেই থাকুক, আজ তুমি মায়াকে অপমান করেছো, আবার সর্পরাজের ওপর হাত তুলেছো। হাজারবার মরলেও শোধ হবে না। যেই আসুক না কেন তোমাকে বাঁচাতে পারবে না। শুধু নির্ভর করে দুটি মিউট্যান্ট সাপ পুষেছ। বড় বড় কথা বলো। সাধারণ নিরাপত্তা কর্মীরা পারবে না। এই দুটি মিউট্যান্ট সাপ, তুমি কি মনে করো কেউ পারবে না? দাঁড়া, তুমি কি কালো জল নিরাপত্তা সংস্থার কথা শুনেছ? সেটা বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক নিরাপত্তা গ্রুপ। কালো জলের নিরাপত্তা কর্মীরা এমনকি বিদেশি ভাড়াটের যুদ্ধক্ষেত্রেও বিখ্যাত। কালো জল নিরাপত্তা সংস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা গ্রুপ। মায়া কি খুব অবাক? আমি আগেই বলেছি আমি তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সমবায় তোমার হাতে ছিল, তখন ছিল একটি গ্রামীণ কোম্পানি আমার হাতে, কিন্তু আন্তর্জাতিক গ্রুপের সাথে সংযোগ হয়েছে। তুমি নিজেই বলো, তুমি আমাকে এত বছর চেপে রেখেছো, তুমি কি আমার কাছে ঋণী নও? কালো জল নিরাপত্তা সংস্থা কাজ করবে। দুটি মিউটেন্ট সাপ তো দূরের কথা, এমনকি 100 বাঘও 10 মিনিটে শেষ করা যায়। রিনা, শুধু একটি ফোন কল করলেই হবে। তোমাদের পোষা এই দুটি অভিশপ্ত সাপ একটি বাঁচবে না। মহাশয়, আপনি দ্রুত তাদের নিয়ে যান, আমার কথা ভাববেন না। আহ! মায়া, আপনি নিশ্চিন্ত থাকুন, তাড়াহুড়ার দরকার নেই। আপনি যে কালো জল নিরাপত্তা সংস্থার কথা বলেছেন সেটি রোহান পরিবারের অধীনে থাকা নিরাপত্তা গ্রুপ। তুমি যে কালো জল নিরাপত্তা সংস্থার কথা বলছো সেটা কি রোহান পরিবার, তাদের অধীনের সেই নিরাপত্তা গ্রুপ? তুই বন্য মানুষ হয়েও কিছু জানিস বলে মনে হয়। ঠিক বলেছ। এটা দেশের শীর্ষ পরিবার, রোহান পরিবারের অধীনে কালো জল নিরাপত্তা সংস্থা। তোর মানে হলো কালো জল নিরাপত্তা সংস্থা রোহান পরিবারই তোর পিছনে আছে। এখন বুঝতে পেরেছিস ভয় কাকে বলে? দেরি হয়ে গেছে, বলছি তোকে। আমার দাদা দীপু, সে কালো জলের নিরাপত্তা প্রধানদের একজন। তার অধীনে বেশ কয়েকটি নিরাপত্তা দল আছে। জিয়াংনিং জেলার আশেপাশে এবং ধনী এলাকার ব্যবসা সব তার দায়িত্বে। তোমরা আজ আমাকে রাগিয়েছ মানে আকাশকে চ্যালেঞ্জ করেছ।
নিচে এমন লোক আসা আমার দোষ। আমার শাসন যথেষ্ট কঠোর ছিল না। অনুগ্রহ করে সর্পরাজ ও ছোট প্রভুকে ক্ষমা করুন। তুই বন্য মানুষ আর কি ভান করছিস? যদি মরতে না চাস তাহলে হাঁটু গেড়ে বস, না হলে দীপু দাদা এলে তোদের ভালো ফল খেতে হবে। শুধু হাঁটু গেড়ে বসা না, তোকে এই দুটি সাপ নিজ হাতে মারতে হবে। আমার রিনা ম্যাডামের জন্য ড্র্যাগন ফিনিক্স স্যুপ বানাতে হবে। এত বড় সাপে নিশ্চয়ই পুষ্টি বেশি। মহাশয়, আপনি বরং এদের নিয়ে চলে যান। আন্তর্জাতিক নিরাপত্তা গ্রুপ সম্ভবত তাদের কাছে বন্দুকও আছে। যদিও তারা শক্তিশালী, তাও থামাতে পারবে না। ঠিক আছে, আমি শুধু এটি ফোন করলেই দীপু দাদার সাথে সাথে লোক নিয়ে চলে আসবে। আবার এক সুযোগ দিচ্ছি, তুই হাঁটু গেড়ে বসবি নাকি? হ্যাঁ, তাহলে আমি সত্যিই দেখতে চাই তোর এই দীপু দাদা আসলে কতটা শক্তিশালী এবং তার কি সেই ক্ষমতা আছে যাতে আমি তোর সামনে হাঁটু গেড়ে বসি। আমি সত্যিই দেখতে চাই তোমার এই দীপুটা আসলে কতটা শক্তিশালী, এমন যোগ্যতা আছে কিনা। আমাকে তোমার কাছে নত হতে দাও। সত্যি না, ঘুষে মাথা ঠান্ডা হয় না। রিনা, তাড়াতাড়ি দীপুকে বল ওদের সামলাতে। তোমরা সব কুকুরছানা। একটু পরে দীপু এলে দেখবো তোমরা তখন কি করে অহংকার করো। দীপু আমাদের মতো সহজে ছাড়বে না। তোমরা শেষ। মহাশয়, তোমরা দ্রুত চলে যাও। আমার জন্য কালো জল নিরাপত্তা সংস্থা তোমাদের টার্গেট করবে। এটা মূল্যবান নয়। মায়া, তাদের ডাকতে দিন। আমার এবার খুব বেশি লোক নেই, কিছু কাজ করা কঠিন হবে। সেই দীপু যদি আরো কয়েকজন লোক নিয়ে আসে তাহলে সুবিধা হয়। মৃত্যুর মুখে এসেও মুখ শক্ত করেছো। দীপু এলে তাকে বল আশেপাশে সব সাপওয়ালাদের ধরে আনতে। দীপু এখনই আসছে, তোমরা মরার জন্য অপেক্ষা করো। আমি তার জন্যই অপেক্ষা করছি। তোমার সেই তথাকথিত দীপু, আমি সত্যিই কৌতূহলী। কেমন একটা বোকা ব্যক্তি, ভালোভাবে কালো জল গ্রুপের দলের প্রধান পদ যান না কদর করতে। তোমার মতো বিশ্বধর নারীর সাথে মিশে আসলে কি মাথা। তুমি দীপুকে গালি দিচ্ছ? সত্যি সাহসী খুব। আমি ভেবেছিলাম তোমরা যদি হাঁটু গেড়ে মাথা ঠেকাতে রাজি হও তাহলে আমি তোমাদের শেষ সুযোগ দেব, কিন্তু তোমরা এখনো নিজের ভুল বুঝতে পারছো না। একটু পরে আমি দীপুকে বলবো তোমার এই দুটি নোংরা সাপকে পিষে মাংসের টুকরা বানিয়ে দেবে এবং তুমি ও মায়া দুই বদমাসে পা ভেঙে দেবে। তোমাদের বাকি জীবন শুধু পঙ্গু হয়ে থাকতে হবে। তুমি কি জানো তুমি কি বলছো? কি তুমি কি সাপ ছেড়ে কামড়াতে চাও? তোমার সাহস আছে? আমার লোকদের কামড়ালে শুধু সাপটাকেই মারবো না, তোদেরও জেলে পাঠাবো আজীবনের জন্য। মূর্খ নারী, তোমার কিছু করার নেই। তুমি কি জানো তোমার এই একটা কথার কারণে আজ থেকে তোমার রিনা পরিবার এবং তোমার চারপাশের সব বন্ধু সবাই তোমার কারণে জড়িয়ে পড়বে। ভবিষ্যতে আর কোনোদিন ভালো দিন দেখবে না। তুমি নিজেকে কে মনে করো? সত্যি বড়াই করছো কোন কিছু না জেনে। রিনা স্যার, ওকে উপেক্ষা করুন, মরার আগে পাগলামি করছে। খামারের শূকরগুলো বধের আগে সবচেয়ে জোরে চিৎকার করে। বাহ, মজা মজা। ভাবিনি রোহান এভাবে কেউ আমাকে গালাগাল দেবে। সর্পরাজ ঠাকুর, আমি জানি এখনই তাদের মূল্য দিতে হবে। আমাকে যোগাযোগ করাও নদীপুর জেলার আশপাশের সব নিরাপত্তা দলকে। তাদের সবাইকে রওনা হওয়ার প্রস্তুতি নিতে বলো। আরও নদীপুর জেলার এক দীপু নামক ব্যক্তি সব পদ থেকে অব্যাহতি দেওয়া হোক এবং পদ্মগত দুর্নীতি তদন্ত করা হোক। সর্পরাজ ঠাকুর, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। অধীনস্থরা যদিও অযোগ্য, তাদের কাজ করার গতি দারুণ। শীঘ্রই ফল দেখা যাবে। ভানটা দারুণ করছো, সত্যিই ভয় পেয়ে গেলাম। আর দীপু ভাইকে পথ থেকে সরানো, এটা আমার সারা জীবনে শোনা সবচেয়ে মজার কথা। ওহ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। সত্যি রিনা স্যার, ভয়ে পাগল হলে এমনই হয়, নিজেকে বড় কিছু ভাবে, যেন উপন্যাসের গল্প। প্রসঙ্গত আজই একটা ছোট নাটক দেখলাম ড্র্যাগন কিং এর প্রত্যাবর্তন নিয়ে। এই লোকটা নিজেকে ড্র্যাগন কিং ভাবছে বুঝি? আরে ড্র্যাগন কিং, তোমার ড্র্যাগন আদেশ কোথায়? ড্রাগন রাজারা সবাই ভিখারি ছিল। এই লোকটি কাদায় মাখা, ভিখারির মতোই দেখাচ্ছে। তবে ড্রাগন রাজা তো তাও সম্ভব না। একটা বুড়ি ও কুৎসিত মেয়েকে খুঁজে বেড়াবে, ড্রাগন প্যালেসের মালকিন বানাবে। স্যার, আমি জানি আপনি সাধারণ কেউ নন, কিন্তু রিনা একটি আন্তর্জাতিক গ্রুপের সাথে জোট বেঁধেছে। আপনার কিছু উপায় থাকলেও তাদের সাথে লড়াই করা কঠিন হবে। মায়া তো জেল খেটেছে, তাই না? ওই বুনো লোকের চেয়ে একটু বুদ্ধি আছে। মায়া, তুমিও বলো না যে আমি তোমাকে সুযোগ দিচ্ছি না।
তাই দীপু আসার আগে তুমি যদি আমার পায়ে 9টা সিজদা দাও তাহলে তোমাদের ছেড়ে দেব। মায়া রিনা তোমার প্রতি অনেক সদয়, অকৃতজ্ঞ হয়ো না। তুমি কি জানো যে ব্যক্তি রিনার সাথে বেয়াদবি করেছিল এখন তার কি অবস্থা? দুটো হাত ও পা ভেঙে গেছে, এখন রাস্তায় পড়ে ভিক্ষা করে বাঁচে। তুমি কি চাও তোমার এই যার বন্ধুটি সেই অবস্থায় পড়ুক? আমি মায়া ম্যাডাম, আপনার এসব নিয়ে ভাবার দরকার নেই। কালো জ্বর নিরাপত্তা সংস্থা শুধু। মায়া তুমি সিজদা দেবে নাকি? শেষবারের মতো তোমাকে 3 সেকেন্ড দিচ্ছি। আমি সিজদা দিচ্ছি। রিনা, তোমরা তিনজন পতিতা বন্ধা সত্যিই মরতে এসেছো। কে বলেছে আমার রিনা আপু মরতে এসেছে? কে তাকে মেরে ফেলতে চায়? এত বড় কথা পারলে আমার সামনে আরেকবার বলো। এত বাহাদুরি পারলে আমার সামনে আরো দুটো কথা বলো। আমি সত্যিই দেখতে চাই নদীপুর জেলায় কখন এসেছে এত বাহাদুরি লোক। আমার সাথে দীপুর বোনের সাথে এভাবে কথা বলতে সাহস পাচ্ছে। দীপু বোন, আমাকে বলো কে তোমাকে জ্বালাতন করেছে? ভাই তাকে ছাড়বে না। ওরাই, বিশেষ করে ওই বর্বর লোকটা। দুটো অদ্ভুত সাপ পালে বলে আমাকে জ্বালাতন করে আর সাপ দিয়ে কামড়াতে চায়। দীপু তুমি আমার পক্ষ নাও না। তাই একজন সাপ পালা বর্বর, পালা সাপগুলো আবার বড়, তাই এত বড়াই।